আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসে। আমরা বলছিলাম যে আমাদের তোমাদের জন্য একটা ঈদ গিফট আছে, সেই ঈদ গিফটের প্রথম ক্লাস আমাকে দিয়ে। তো তোমরা আসো, জয়েন করো, আমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দিই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা আসো, জয়েন করো। আমাদের এই ক্লাসগুলো কিন্তু আমাদের এক্সট্রা ক্লাস হচ্ছে। তোমরা যারা আমাদের পেইড গ্রুপে আসো তাদেরকে আমি বলছিলাম যে আমরা এরকম কিছু ক্লাস নিব, এমসিকিউ ওয়ান শট ক্লাস নিব। সো তোমাদের কথা অনুযায়ী কিন্তু আমি আজকে এই টপিকটা নিয়ে আসছি, যদিও আমাদের এই চ্যাপ্টারটা অনেক বড়। সো এটার অর্ধেকটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে এমসিকিউ নিয়ে আমরা আলাপ আলোচনা করব। হ্যাঁ, কারণ এই টপিক থেকে প্রশ্ন একদম মাস্ট, তুমি এমসিকিউ পাবা। সো আমরা আজকে এই সরকার কাঠামো থেকে যেসব পরীক্ষায় আসার মতন সেসব আমরা এমসিকিউগুলো আমরা শেষ করব। আশা করি তোমরা ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা যে এমসিকিউগুলো কিভাবে আসতে পারে, বহুপদী এমসিকিউগুলো কিভাবে আসতে পারে, সেগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। ওকে, দেখো আমাদের পিন কমেন্টে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমাদের কিন্তু ঈদের পরে আমাদের যে ক্লাসগুলো হবে, আমরা যে পাবলিকলি যে ক্লাসগুলো নিব, ফ্রি ক্লাসগুলো নিব, সেগুলো কিন্তু আমাদের গ্রুপ থেকে হবে। হ্যাঁ, তোমরা দ্রুত গ্রুপে জয়েন করে ফেলো। ওকে, ঠিক আছে। সো আমরা 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। তোমরা নিজেরাও শেয়ার করে রাখতে পারো ক্লাসটা। হ্যাঁ, যে আমরা যে টপিকটা নিয়ে আমরা মানে আজকে এই করবো, তখন সরকার কাঠামো। বুঝতেই পারতেছো যে সরকার কাঠামো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, যে পৃথিবীর বিভিন্ন দেশে কোন ধরনের সরকার আছে, আমাদের বাংলাদেশে কোন ধরনের সরকার আছে। তো এই তোমরা নিজেরাই বলো দেখি, আমাদের বাংলাদেশে কোন ধরনের সরকার কাঠামো প্রচলিত আছে সেটা আগে একটু বলো। হ্যাঁ, আর শুনতে পাচ্ছ কেন একটু আওয়াজ দাও, আমার মনে হয় ঠিক মতনই আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, যদিও দেখতে পাচ্ছ এই ছবিটা, যদি আমাদের বাংলাদেশের এটা হচ্ছে গিয়া কানাডার সংসদ। হ্যাঁ, যদি বলি বা কানাডার পার্লামেন্ট যদি বলি, হ্যাঁ এটা হচ্ছে কানাডার পার্লামেন্ট। কে বলতে পারবা যে কানাডার আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? দেখি কে বলতে পারবা কানাডার আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? হ্যাঁ, এক কক্ষ নাকি দ্বিকক্ষ? তাই না? আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশের আইনসভা বিভিন্ন রকম হয়। হ্যাঁ, কোনো জায়গায় এক কক্ষ হয়, কোনো জায়গায় দ্বিকক্ষ হয়। যেমন আমরা এতদিন পরে আসছি আমাদের বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট, কিন্তু আমাদের জুলাই সনদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে। হ্যাঁ, সো এটা দেখা যাক, যখন আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে যাবে তখন আমরা বলবো যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। হ্যাঁ, এরকম আর কি। সো সেই রকম ভাবে বলো দেখি যে কানাডা আইনসভা বা কানাডার পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট? ঠিক, কে বলতে পারবা? ওকে, হ্যাঁ, আমাদের যে মিশকাতুল আনসার করছে সংসদীয় সরকার বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমরা জানি যে কানাডা থেকে দ্বিকক্ষ মানে দ্বিকক্ষ বিশিষ্ট। গুড। আজকে আমরা এটা না, আমরা আজকে শুধু সরকার ব্যবস্থা নিয়ে পড়বো, কারণ সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন একদম তুমি অনেকগুলা কোশ্চেন তোমরা দেখা গেছে গত বছর যেহেতু শর্ট সিলেবাস ছিল, তো শর্ট সিলেবাস থেকে দেখা গেছে যে প্রশ্নগুলো আসছে, যখন এই টপিক থেকে প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, আমি যখন একটা প্রশ্ন পড়াবো যে এই প্রশ্ন থেকে যে তোমার যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি আজকে তোমাদেরকে পড়াই দিব। ওকে, তাহলে চলো, তাহলে আমরা শুরু করে দেই। আমরা অনেকেই মোটামুটি জয়েন করছে, তাহলে শুরু করলাম। হ্যাঁ, সরকার কাঠামো তোমরা বলছিলা যে এটা একটু কঠিন লাগে, এই জন্য আমি এই এই টপিকটা নিয়ে আমি আজকে তোমাদের এমসিকিউ শর্টটা ক্লাসটা নিচ্ছি। তোমার যদি মনে করো যে না, আমাদের এই ক্লাসগুলা তোমার লাভবান হচ্ছ বা তোমাদের কাছে ভালো লাগতেছে, আমরা বলছি যে যে আমরা যে আমাদের যে 1 থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের আর্টস অ্যান্ড কমার্সের যে ক্লাসগুলো নিব, তোমরা যদি পছন্দ করো তাহলে আমরা কিন্তু ঈদের পর আমরা সেটা কন্টিনিউ করব। সো তোমরা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা হচ্ছে গিয়ে তোমরা নোট শেয়ার করবা। আমরা বলছিলাম যে ক্লাসগুলো হবে, তোমার নোট শেয়ার করবা এবং তোমাদের ভালো লাগছে কিনা বা তোমরা চাও কিনা নেক্সট ডে, হ্যাঁ, তোমাদেরই
মানে মতামতের উপর ডিপেন্ড করে আর কি, হ্যাঁ, যে আমাদের ঈদের পরে আমরা ক্লাস কন্টিনিউ করবো কিনা সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? চলো আমরা শুরু করি। সরকার কাঠামো থেকে আমরা প্রশ্ন শুরু করলাম। দেখো কি বলছি, যে বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা কোনটি? গণতন্ত্র, একনায়কতন্ত্র, নাকি স্বৈরতন্ত্র, নাকি রাজতন্ত্র? বলো। এবং এটাও তোমরা বলছো বাংলাদেশে আমাদের সংসদীয় সরকার। বাট সবার আগে আমরা যদি বলি যে বাংলাদেশে আমাদের কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত, আমরা যদি বলি বা শাসন ব্যবস্থা আমাদেরও বাংলাদেশে কি গণতন্ত্র। আচ্ছা দেখো, গণতন্ত্র, তাই না? গণতন্ত্রকে আমরা ইংলিশে বলি কি ডেমোক্রেসি। বলো দেখি এই ডেমোক্রেসি নিয়ে, এই যে ডেমোক্রেসি এই শব্দটা কোথা থেকে আসছে, এটা কিন্তু প্রশ্ন আসে। তাহলে আসো, তাহলে আমরা এই ডেমোক্রেসি শব্দটা কোথা থেকে পাচ্ছি? গ্রিক শব্দ, এটাও আসে। হ্যাঁ দেখো, তুমি দেখো যে তুমি কোশ্চেন যদি ঘাটো তুমি দেখবা এখান থেকেও প্রশ্ন আসে। ডেমোস এবং ক্র্যাটোস অথবা ক্র্যাটিয়া, ঠিক আছে? ডেমোস এবং কি ক্র্যাটোস অথবা কি ক্র্যাটিয়া, এখান থেকেই ডেমোক্রেসি শব্দটা আসছে, ক্র্যাটিয়া। ডেমোস শব্দের অর্থ কি? জনগণ। ক্র্যাটোস শব্দ অর্থটা কি? হচ্ছে গিয়ে তোমার শাসন ক্ষমতা। তার মানে ডেমোক্রেসি মানে বোঝা যাচ্ছে যে জনগণের শাসন ক্ষমতা, তাই না? জনগণের ভোটে নির্বাচিত হয়ে যে দল আসবে সেই দলই সরকার গঠন করে। যেমন আমরা বাংলাদেশে আমরা দেখছি যে আমরা ভোট দিছি, আমরা জনগণ, তাই না? আমরা জনগণ, আমরা ভোট দিছি, আমরা ভোট দিয়ে আমরা একটা দলকে সরকারে নিয়ে গেছি, বা যেই দলটা সংখ্যাগরিষ্ঠ পাইছে সেই দলটাই কিন্তু সরকার গঠন করছে, তাই না? তার মানে কি যে, বা আমরা বলি যে সকল ক্ষমতার মালিক জনগণ, আমরা কিন্তু এই কথাটা বলি কারণ আমাদের সংবিধানে এটা বলা আছে। তাহলে প্রশ্ন আসতে পারে, এখান থেকেও আসতে পারে যে ডেমোস শব্দটা কোন ধরনের শব্দ? তুমি জানো যে পৌরনীতিতে কিন্তু এটা প্রশ্ন আসে যে তোমার আইন কোন ধরনের শব্দ, হ্যাঁ, বা ল শব্দটা কোথা থেকে আসছে, জানো? তোমরা দেখছো যে এই টাইপ প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা কিন্তু একটা কমন একটা প্রশ্ন, যে বলতে পারি যে ডেমোস কোন ধরনের শব্দ, তাহলে গ্রিক শব্দ, বা ক্র্যাটোস কোন ধরনের শব্দ, সেটা কি গ্রিক শব্দ, তাহলে ডেমোস শব্দের অর্থ কি এটাও আসতে পারে, অথবা বলতে পারে ক্র্যাটোস শব্দের অর্থ কি, তাহলে কি শাসন ক্ষমতা। তার মানে কি এটা জনগণের কি শাসন ক্ষমতা। ক্র্যাটোস পড়ছে, হ্যাঁ, ক্র্যাটোস বা ক্র্যাটিয়া যে কোনো আসতে পারে, তার মানে কি জনগণের কি তোমার শাসন ক্ষমতা। আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন পড়ি, এটা তো তোমরা বুঝতেই পারতেছো, এটা হবে কি গণতন্ত্র। আগে বলো এখন তাহলে যে গণতন্ত্র আমাদের কত ধরনের আছে? গণতন্ত্র কিন্তু আমাদের কিন্তু দুই ধরনের আছে। কি? একটা প্রত্যক্ষ গণতন্ত্র, একটা কি পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র আমরা কোন সময় দেখতাম? যখন আমরা দেখতাম যে প্রাচীন গ্রিসে আমার প্রত্যক্ষ ছিল কি, যে সরাসরি নাগরিকরা শাসন কার্যে অংশ নিত। কিন্তু এখন পরোক্ষ গণতন্ত্র কি, যেটা আমরা দেখি যে সব নাগরিকরা শাসন কাজে অংশ নেয় না, আমরা আমাদের জনপ্রতিনিধি পাঠাই যারা কিনা শাসন কার্যে অংশ নেয়, যেটাকে আমরা বলি পরোক্ষকে বলি কিন্তু কি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, তাহলে বোঝা গেছে? এরকমই কিন্তু প্রশ্ন আসে। পরোক্ষ, প্রত্যক্ষ, পরোক্ষ। প্রত্যক্ষ কোনটা? যেটা আমরা দেখছি আগে, যেটা আগে কি ছিল নগর রাষ্ট্রে আমরা দেখছি, তাই না? আমরা আগে নগর রাষ্ট্রতে দেখছি যে নগর রাষ্ট্রের কোন প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল, যেখানে আমরা দেখছি যে নগর রাষ্ট্রে নাগরিকরাই কি ছিল শাসন কাজে অংশ নিছিল, রাইট? তাই না? নাগরিকরাই। কিন্তু আমরা দেখি যেখানে আমরা সবাই তুমি নাগরিক আমি নাগরিক, হ্যাঁ, আমরা কি সবাই কি শাসন কার্যে অংশ নিচ্ছি? না, আমরা কি করতেছি? আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি। এই জন্য বলা হয় এটাকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। ক্লিয়ার এটা কোশ্চেনটা? হ্যাঁ, এই যে আইন কি টিউটনিক শব্দ, এটাই যে এরকম টাইপ প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। এটা সেকেন্ড পার্ট, আজকের সেকেন্ড পার্ট সরকার কাঠামো কি এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এই সরকার কাঠামো কি ফার্স্ট পার্টের টপিক। মানে এখান থেকে আমরা আমাদের কাছে গুরুত্বপূর্ণগুলো কিন্তু আমরা বলে দিলাম যে এখান থেকে কোশ্চেন আমরা একটাও আসতে পারে, বা বলতে পারে গণতন্ত্র কত ধরনের আছে, দুই ধরনের। এরও একটা এমসিকিউ, অথবা বলতে পারে যে ডেমোস শব্দটা কোথা থেকে আসছে, গ্রিক শব্দ থেকে আসছে। আচ্ছা আরেকটা তাহলে বলো দেখি, ডেমোক্রেসি নিয়ে একটা আমরা সব সময় আমরা জানি যে একটা মানে
গুরুত্বপূর্ণ সংজ্ঞা কে দিছেন বলো? ডেমোক্রেসি বা গণতন্ত্র নিয়ে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা একটা ফেমাস সংজ্ঞা দিছে কে বলো দেখি, বলো। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সবই দেখো পিপল পিপল পিপল। কে দিছে এটা বিখ্যাত সংজ্ঞা, জনপ্রিয় সংজ্ঞা, বিখ্যাত সংজ্ঞা কে দিছে বলো দেখি? এই যে সাথী চলে আসছে। আমরা জানি গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা ফেমাস সংজ্ঞাটা দিছে কে? আব্রাহাম লিঙ্কন। এই যে এটাও আসে আব্রাহাম লিঙ্কন। ওকে, ক্লিয়ার? তাহলে মোটামুটি এগুলা গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু গণতন্ত্র নিয়ে। অ্যারিস্টটল, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত সংজ্ঞা, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ওকে, সো অ্যারিস্টটল না, লিঙ্কন। এই তো একজন বলছে, ইশরাত মিম বলছে লিঙ্কন। হ্যাঁ, এখন অনেকেই বলতেছে আব্রাহাম লিঙ্কন। ওকে, ক্লিয়ার? তাহলে এবার চলো নেক্সটে যাই আমরা। অ্যারিস্টটল, আচ্ছা উনি কি? আমরা জানি যে অ্যারিস্টটল হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞানের জনক, রাইট? রাষ্ট্রবিজ্ঞানের জনক। কি বলছে দেখো, অ্যারিস্টটল কয়টি নীতির উপর ভিত্তি করে উনি সরকারের শ্রেণী বিভাগ করছেন? এটা কিন্তু পরীক্ষায় আসে। এখন আমি আরো যেগুলো পড়াবো সেগুলো পরীক্ষায় আসে, আমি সেগুলো একসাথে পড়ায় ফেলবো। আচ্ছা, এর আগে বলো যে আধুনিক সরকারের শ্রেণী বিভাগ কে করছে? এটাকে পড়াই ফেলি। আধুনিক সরকারের শ্রেণী বিভাগ করছে কি? লিকক। আধুনিক সরকারের শ্রেণী বিভাগ কে করছে? লিকক। এটাও আসে পরীক্ষায়। তুমি দেখো যে আজকে তোমাকে আমি যে সরকার কাঠামো যে প্রশ্নগুলো পড়াবো, তুমি দেখবা এগুলোর মধ্যে ঘুরে ফিরে থাকবে, তুমি নিজেই তুমি কিন্তু পরে বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, আমরা পাইলাম একটা আধুনিক সরকারের শ্রেণীবিভাগ করছে লিকক। আর প্রশ্ন আমি করছি অ্যারিস্টটল কয়টা নীতির উপর ভিত্তি করে সরকারের শ্রেণী বিভাগ করছেন বলো? ওকে, তাহলে দেখো অ্যারিস্টটল সে দুইটা নীতির উপরে ভিত্তি করে সরকারের শ্রেণী বিভাগ করছেন। সেই দুইটা নীতিটা কি? সেটা কি? সেটা হচ্ছে কি একটা সংখ্যা নীতি, আর এটা কি? উদ্দেশ্য নীতি। এটা কি? উদ্দেশ্য নীতি। সংখ্যা নীতি কোনটা? যেটা হচ্ছে গিয়ে এরকম যে সংখ্যা কিরকম, আমি যদি তিনটা ভাগ করি, একজনের শাসন, যে একজন শাসন করবে, ঠিক আছে, কয়েকজনের শাসন। কি হলো? চলে গেল নি? হ্যাঁ, আমার লেখা গেল কি চলে গেল? ও না, পিছনে চলে গেছে। যে একজনের শাসন, কয়েকজনের শাসন। দেখছো এখান থেকেও প্রশ্ন আসতে পারে। দেখো আমি কিভাবে প্রশ্ন করে বলতেছি, কয়েকজনকে বহুজনের শাসন গেল একটা। তারপর কি? উদ্দেশ্য নীতি অনুযায়ী কি? উদ্দেশ্য নীতি, উদ্দেশ্য নীতিটা কিন্তু আবার উনি দুইটা ভাগে ভাগ করছে, একটা স্বাভাবিক সরকার, এটা কি বিকৃত সরকার। তাহলে আমরা একটু আলাদাভাবে লিখি। হ্যাঁ, উদ্দেশ্য নীতিকে উনি আবার দুইটা ভাগে ভাগ করছেন, স্বাভাবিক সরকার, একটা বিকৃত সরকার। উনি কিন্তু গণতন্ত্রকে কিন্তু বিকৃত বলছে। এই যে আমরা এখন দেখো যে পুরো পৃথিবীর মধ্যে আমরা বলি গণতন্ত্র একটা এখন হচ্ছে গিয়ে সর্বাত্মক ভালো বলি বা বেস্ট বলি আমরা শাসন ব্যবস্থা, কিন্তু উনি কিন্তু এই বিকৃত সরকারের মধ্যে ফালাই দিচ্ছে। কে? অ্যারিস্টটল। তাহলে উদ্দেশ্য নীতি হচ্ছে কি স্বাভাবিক সরকারটা কি বিকৃত সরকার। স্বাভাবিক সরকারের মধ্যে কি বলছে দেখো, রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পলিটি। এখন আমাকে বলো যে অ্যারিস্টটল উনি কোন সরকার ব্যবস্থাকে উনি উত্তম সরকার বলছেন বলো দেখি? রাজতন্ত্র, অভিজাততন্ত্র, পলিটি, আর এদিকে কি আছে? বিকৃত সরকার। বিকৃত সরকার মধ্যে কি? স্বৈরতন্ত্র, তারপরে হচ্ছে গিয়ে
ধনতন্ত্র আর এটা কি গণতন্ত্র। বলো আমাকে, এই যে দেখো আমি 6টা পয়েন্ট লিখলাম তাই না, এই 6টা পয়েন্টের মধ্যে ওনার কাছে উত্তম সরকার কোনটা বলো দেখি, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। দেখি বলো দেখি। সবচেয়ে সে বলছে গণতন্ত্রকে বলছে সবচেয়ে নিকৃষ্ট, ঠিক আছে, আর পলিটিকে বলছে সে উত্তম। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যারিস্টটল কোন সরকার ব্যবস্থাটাকে উত্তম সরকার ব্যবস্থা বলছেন, পলিটি, যেটা আমরা এখন দেখি না, ঠিক আছে। আর নিকৃষ্ট কোনটা, যেটা এখন সর্বাত্মক পুরা পৃথিবীতে খুব আর কি আমাদের সবসময় চলে আসতেছে এখন মোটামুটি, তাই না, গণতন্ত্র। সে গণতন্ত্রকে বলছে নিকৃষ্ট আর পলিটিকে বলছে উত্তম। সো এখান থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে কি বোঝা গেছে কিভাবে ভাগ করছো? আমি কিন্তু এটাকে পরবর্তী স্লাইডে নিয়ে গেছি। হ্যাঁ, সো উনি প্রথমে 2টা নীতিতে ভাগ করছেন। কি কি? সংখ্যা নীতি, উদ্দেশ্য নীতি। সংখ্যা নীতি মানে বুঝতে পারছো সংখ্যা অনুযায়ী একজনের শাসন, কয়েকজনের শাসন, বহুজনের শাসন। উদ্দেশ্য নীতিটাকে আবার ভাগ করছেন উনি স্বাভাবিক সরকার। আমি এখানে লিখি তাহলে পরবর্তীতে আমরা বুঝতে পারবো। স্বাভাবিক সরকার, এটা কি বিকৃত সরকার। স্বাভাবিক, এটা কি বিকৃত। আমরা স্বাভাবিকে দেখছি কি কি, যে রাজতন্ত্র, অভিজাততন্ত্র আর কি পলিটি, ঠিক আছে। আর বিকৃত কি, স্বৈরতন্ত্র, ধনতন্ত্র আর কি গণতন্ত্র। গণতন্ত্রকে বলছে নিকৃষ্ট, পলিটিকে বলছেন উত্তম। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা দেখো। তাহলে 2টা কোশ্চেন আমি পড়ে ফেলছি, কিন্তু 2টা কোশ্চেনের মধ্যে তুমি দেখো যে এই কোশ্চেনগুলো, তারপর এটাও প্রশ্ন আসতে পারে যে অ্যারিস্টটল উদ্দেশ্য নীতি অনুযায়ী কয়টা ভাগে ভাগ করছেন সরকারকে, তাহলে কি 2টা ভাগে। ওকে, এভাবে প্রশ্ন আসতে পারে। আবার এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে সংখ্যা নীতি অনুযায়ী কয়টা ভাগে, তাহলে এখানে দেখো 3টা ভাগে। উদ্দেশ্য নীতি অনুযায়ী এটাও 2টা ভাগে। দেখছো কোশ্চেন কিন্তু এখান থেকেও আসতে পারে, আবার এখান থেকেও আসতে পারে। ওকে, চলো নেক্সট যাই আমরা 3 নম্বরে। কি বলছে দেখো, যে নিচের কোনটি মন্ত্রী পরিষদ শাসিত সরকারের গুণাবলী নয়? আচ্ছা, আমরা জানি যে আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে, আইন বিভাগ শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে আমরা 2টা ভাগে ভাগ করি সরকারকে। একটা কি, একটা হচ্ছে গিয়ে মন্ত্রী পরিষদ শাসিত সরকার অথবা রাষ্ট্রপতি শাসিত সরকার। আমরা এই মন্ত্রী শাসিত সরকারকে আমরা একটা কি বলি, সংসদীয় সরকার। ঠিক আছে, তাহলে কি বলছে, কোনটি গুণাবলী নয়, কোনটা গুণাবলী নয় বলো। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে, আমরা সেম দেখো আমাদের বাংলাদেশে একটা দল আসলো, সংখ্যাগরিষ্ঠ পাইলো, সেই দলটাকে আমরা কি দেখলাম, যে একটা মন্ত্রী পরিষদ গঠন করছে 50 জনের। এই 50 জনই কিন্তু পুরা বাংলাদেশকে চালাবে, যার মেইন কে, প্রধানমন্ত্রী। এটাই তো আমাদের সংসদীয় সরকারের ব্যবস্থা, তাই না। আমাদের বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা না। আমরা জানি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কোথায় আমরা দেখতে পাই, মেইনলি ইউএসএ তে দেখা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এদিকে ব্রাজিলে দেখা যায়, কারণ এখানে সব সময় রাষ্ট্রপতি মেইন, ঠিক আছে। তারপরে ফ্রান্সে দেখতে পাই আমরা,
আর এদিকে সংসদীয় সরকার ব্যবস্থা আমরা কোথায় কোথায় দেখতে পাই? আমি যদি বলি বাংলাদেশ দেখলাম, ইন্ডিয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে পাকিস্তান, ইংল্যান্ড, হ্যাঁ, এগুলা সব কিন্তু আমার হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, এগুলো সবই কিন্তু আমাদের কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত। আর এখানে কি রাষ্ট্রপতি, আমরা জানি অবভিয়াসলি এখানে রাষ্ট্রপতি হচ্ছে কি মেইন। আমরা যদি রাষ্ট্রপতিতে সবসময় আমরা দেখে আসছি ইউএসএ কে আমরা সবসময় দেখি, যেমন দেখো ডোনাল্ড ট্রাম্প, তুমি ওখানে কি কোনো প্রধানমন্ত্রীর নাম শুনতে পাও? না, আমরা চোখ বন্ধ করে এখন ডোনাল্ড ট্রাম্পকে আমরা সব জায়গায় আমরা দেখতে পাইতাছি। হ্যাঁ, পুরা পৃথিবী জুইরা কি করতেছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তাহলে আসো কি বলছে যে কোনটা গুণাবলী নয়, দেখি কোনটা হবে বলো। জনমত দ্বারা ইহা পরিচালিত হয়, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। তারপরে নেতৃত্বের বিকাশ হচ্ছে, আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক, দেখো এই সম্পর্ক দেখেই তো, দেখো এই সম্পর্ক ভিত্তি করেই তো আমরা ভাগ করছি। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে উপযোগী, তাই কি আমরা অনেক সময় দেখি যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময় মন্ত্রী পরিষদ শাসিত সরকার একটু ঝামেলা লেগে যায়। ধরো একজন বলল এটা কেলে সংসদে পাশ হইতে হবে, মানে একটা সিস্টেম আছে। কিন্তু আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যেহেতু রাষ্ট্রপতি মেইন, উনি দ্রুত দেখা গেছে সিদ্ধান্ত নিতে পারে যে আমি বলছি ওকে ফাইন, এটা হয়ে এটা করতে হবে। সো এই গুণাবলীটা আমরা এই আমাদের সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা দেখতে পাই না। তাহলে কি হবে অ্যান্সারটা? সি হবে অ্যান্সার। কি হবে? সি হবে অ্যান্সার। পাকিস্তানে আমারে তুমি দেখো, পাকিস্তানে কিন্তু আমরা শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাকে আমরা সব জায়গায় দেখতে পাই। তাদেরও প্রেসিডেন্ট আছে, যেমন নিয়মতান্ত্রিক আসিফ আল জারদারি। আমরা আমাদের বাংলাদেশে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক, কিন্তু সব জায়গায় কিন্তু কে যায়? আমরা দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী সব জায়গায় কিন্তু দেখবা যে রিপ্রেজেন্ট করে। পাকিস্তানেও সেম, পাকিস্তানেও আমার কিন্তু এই সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত, ঠিক আছে। যেমন নেপাল, হ্যাঁ, নেপালেও তাই। এখানে আমি যদি আরো অ্যাড করি ইন্দোনেশিয়া, প্রাবো সুবিয়ান্তো ওদের দেশের প্রেসিডেন্টের নাম, ইন্দোনেশিয়া। এগুলো হচ্ছে আমাদের মেইন এ হচ্ছে কি আমাদের এখানে কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। পাইছো? 3 সি পারছো? 3 সি করতে পারছো সবাই? সাফওয়ান ইসলাম ইয়াসিন, ওকে। তাহলে এবার আমরা আসি 4 নম্বরে। দেখো কি বলছে, কোন ধরনের শাসন ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। অলরেডি বুঝতে পারছো, হ্যাঁ, যে কি হবে, যে কোন ধরনের শাসন ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দেখো তুমি আমাদের কথা চিন্তা করো, আমাদের বাংলাদেশের সংসদীয় সরকার, তাই না? সংসদীয় সরকারে আমরা দেখি যে আমাদের মধ্যে আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এই কারণে, কারণ যারা শাসন বিভাগে আছেন তারা সবাই আইন সভারও সদস্য, ঠিক কিনা? তারা সবারও আইনসভার সদস্য। এবং আমরা জানি যে শাসন বিভাগ কার নিকট দায়ী থাকবে? আইনসভার নিকট, আইনসভার নিকট দায়ী। সো যদি আইনসভা যদি অনাস্থা প্রকাশ করে তাহলে কিন্তু মন্ত্রী পরিষদ কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন। সো তাহলে কি হবে অ্যান্সারটা? তাহলে অবভিয়াসলি এটা কি হবে? মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার। ওয়ালাইকুম আসসালাম, কে আসলো এতক্ষণ? ইয়েস, তাহলে কি হবে? 4 বি হবে অ্যান্সার। গুড। এবার আমরা যাই, নেক্সটে যাই। এটা বহুপদী আছে, দেখো একনায়কতান্ত্রিক অটোক্রেসি যদি বলি আমরা, সরকারের বৈশিষ্ট্য কি? এই যে একনায়কতান্ত্রিক সরকারে, তাই না, তাদের মোটোটা কি, তাদের মূল নীতি কি? এই একনায়কতান্ত্রিক সরকারের মূল নীতি কি? এক জাতি এক দল এক নেতা, তাই না? এক জাতি এক দল এক নেতা। একনায়কতান্ত্রিক এতে কি জানি আমরা, যে প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকে না,
থাকে কি বলো, তুমি নিজে দেখো, হাসিনার আমলটা দেখো না, প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকে না, ব্যক্তি স্বাধীনতা উপেক্ষিত হয়। এই যে আরেকটা প্রশ্ন বলবে, কোন ধরনের সরকার ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা উপেক্ষিত হয়? তাহলে কি হবে? একনায়কতান্ত্রিক। উপেক্ষিত, আচ্ছা বানান বলেছে, উপেক্ষিত হয়। তাহলে দেখো আমরা জানি, ওই দেখো ওই যে 2 নাম্বারটা বলা আছে। তাহলে এটা কি বৈশিষ্ট্যটা কি? যে তারা উগ্র জাতীয়তাবাদ। আমরা এটা কোথায় দেখছি? এই যে যে হিটলারের সময় আমরা দেখছি, তাই না? জার্মানিতে হিটলারের সময় আমরা দেখছি যে তারাই করছে, তারা উগ্র জাতি, হ্যাঁ, আমরাই শ্রেষ্ঠ, আমরা আর্য জাতি, আমরাই শ্রেষ্ঠ, আমরা পুরো পৃথিবীকে আমরা হচ্ছে কি শাসন করব, একটা কি একটা ওদের মধ্যে একটা উগ্র একটা মনোভাব ছিল, তাই না? আমরা হিটলারকে আমরা এক নায়ক বলছি, আমরা মুসলিনিকে আমরা এক নায়ক বলছি। আমরা দেখছি যে মানে এক নায়ক সময় কি হয় যে অপোজিশন পার্টি বলে কোনো কিছুই থাকে না, ওই যে এক জাতি এক দল এক নেতা, মানে দল থাকবে একটা, আর কোনো দল থাকবে না, বিরোধী দলকে আমরা দমন করে রাখবো, যেগুলো আমরা দেখে আসছি হাসিনার আমলে। এখানে রাষ্ট্রই সবকিছু, রাষ্ট্রের জন্যই মানুষ, নাগরিকদের বা আমাদের কি ব্যক্তি স্বাধীনতা কোনো 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 এ থাকে না, উপেক্ষিত হয়। বা দেখো ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, তারপর কি অর্থনৈতিক সাম্য। তাহলে কি অর্থনৈতিক সাম্য হবে এখানে একনায়কতন্ত্রে? বলো দেখি। আমরা জানি যে একনায়কতন্ত্র আমরা কোথায় দেখছি? কি বলে, জার্মানি, ইটালিতে বললামই, স্পেন, তাই না? এগুলো আগে ছিল, আগে আগে, এখন না, কিন্তু এখন না, এখন না। যেমন ইটালিতে কিন্তু এখন হচ্ছে গিয়ে সংসদীয় সরকার, ইটালিতে প্রধানমন্ত্রী মেইন। তাহলে এগুলো ছিল আগে, পূর্বে, আবার বর্তমানে ভাইব না আবার, ঠিক আছে, পূর্বে। তাহলে কি হবে? এটা হবে, এটা হবে, 1 আর 2 হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। দেখো বুঝতে পারছো? অর্থনৈতিক সাম্য হবে না। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা কেমনে হবে? সে তো আমাদের ব্যক্তি স্বাধীনতারই কোনো গুরুত্ব দেয় না, তাহলে এখানে কিভাবে অর্থনৈতিক সাম্য হবে? আমরা অর্থনৈতিক সাম্য বা আমরা দেখতে পাই এটা সাধারণত সমাজতান্ত্রিক রাষ্ট্রে, তাই না? সমাজতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু সবকিছু রাষ্ট্রই মালিকানা, সো ওখানে আমরা সেটা দেখতে পাই। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি একটা প্রশ্ন আছে, কি বলছে দেখো, ক রাষ্ট্রে রাজার মৃত্যুর পর তার ছেলে সিংহাসনে আরোহণ করেছেন? মানে রাজা মারা গেল, তারপর তার ছেলে আসলো, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। ক রাষ্ট্রের নিচের কোন ধরনের সরকার ব্যবস্থা কার্যকর? 6 নাম্বার, অভিজাততন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র। বলো কি হবে অ্যান্সার? এটা আমরা দেখতে পাই জানো কোথায়? তুমি যদি মধ্যপ্রাচ্যে যাও, সৌদি আরবে আমরা দেখি এটা। তো দেখি আমরা, এটাকে বলা হয় নিরঙ্কুশ। আমাদের রাজতন্ত্র কিন্তু আছে আবার 2 রকম, রাজতন্ত্র কিন্তু আমাদের আছে কিন্তু আবার 2 রকম। কিরকম? একটা হচ্ছে গিয়ে তোমার নিরঙ্কুশ, নিরঙ্কুশ বানানটা ভুল হইতে পারে, নিরঙ্কুশ, আর একটা হচ্ছে গিয়ে নিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক, নিরঙ্কুশ কোনটা? ওই যে যেটা এটাই, যে তোমার হচ্ছে বাপ মরছে, হ্যাঁ, বাপ মরার পর তার ছেলে আসছে ক্ষমতায় এবং সেই হচ্ছে গিয়ে সরকার পরিচালনা করতেছে। আমরা সৌদি আরবে দেখতে পাই এটা। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কি? হ্যাঁ, এখানে হইতেছে গিয়া কোনো রাজা মারা গেল, তারপর তার ছেলে উত্তরাধিকার সূত্রে সে আসলো, কিন্তু সে নাম মাত্র রাষ্ট্রপ্রধান। যেমন ব্রিটেনে, ব্রিটেনে কি এখন বর্তমানে রাজা 3য় চার্লস, ঠিক আছে, সে কিন্তু নাম মাত্র রাজা, সে কিন্তু দেশ চালাচ্ছে না, দেশ চালাচ্ছে কিন্তু কে? প্রধানমন্ত্রী, মানে ওই যে সংসদীয় সরকার, মানে জনগণ ভোট দিছে, যে দল পাইছে সংখ্যাগরিষ্ঠ সেই দলই আসছে ক্ষমতায়। তাহলে ওটা কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এটা কোথায় দেখতে পাই আমরা? এটা দেখতে পাই ইউকে দেখতে পাই। আর নিরঙ্কুশ দেখতে পাই আমরা কোথায়? সৌদি আরবে দেখতে পাই। সৌদি আরব বলো, সংযুক্ত আরব আমিরাত বলো, হ্যাঁ, তারপরে হচ্ছে কাতারে বলো, ওখানে সবকিছু এরকম সিস্টেম যে তোমার ফ্যামিলিগত ভাবে হচ্ছে গিয়ে মানে ক্ষমতায় আসবে উত্তরাধিকার সূত্রে। তাহলে এটা কি হবে? এটা হবে রাজতন্ত্র। বুঝা গেছে?
তা যদি বলা হয় যে কোন দেশে নিরঙ্কুশ রাজতন্ত্র বিদ্যমান, তাহলে সৌদি আরবে। আর যদি বলা হয় কোন দেশে আমার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান, তাহলে কি হবে? যেটা কোথায় বলি আমরা, তোমরা অনেকে আবার দেখো যুক্তরাজ্য বুঝো না, হ্যাঁ যাও বাংলায় লিখে দিলাম, যাও যুক্তরাজ্য। আচ্ছা বলো দেখি, আমরা সম্প্রতি এই যে 2 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি কোন দেশে হামলা করছে যুক্তরাষ্ট্র, এবং আমরা জানি সেই দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে। দেখি কে বলতে পারবা? এগুলো কিন্তু একটু সাম্প্রতিক আর কি নিউজ, তাই না? আজকে আমরা খবর পাইছি, তাই না, যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কি আয়াতুল্লাহ খমেনিকে কি সে মারা গেছে। হ্যাঁ, কারণ তোমার হচ্ছে গিয়ে কালকে রাতের বেলায় হচ্ছে গিয়ে কি আমেরিকা আর ইসরায়েল মিলা ইরানের উপরে স্ট্রাইক করছিল। ওকে, তাহলে মানে পারবা আশা করি। তাহলে সৌদি আরব যদি বলা হয়, তাহলে দেখো উদাহরণ অনুযায়ী এটা, আর নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের উদাহরণ কিন্তু যুক্তরাজ্য। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আমি কিন্তু তোমাকে সব ধরনের টপিক, মানে এই সরকার ব্যবস্থা নিয়ে সব ধরনের কোশ্চেন বলে দিচ্ছি, তুমি দেখবা এগুলার মধ্যে আমি আশা করতেছি ঘুরে ফিরে এগুলো পাবা। এই যে চলে আসছে সংসদীয়, হবে বানানটা ভুল হয়েছে, সংসদীয়। সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক বা নামমাত্র প্রধান? দেখো নিয়মতান্ত্রিক না বলে বলতে পারে নামমাত্র প্রধান। আমরা জানি সংসদীয় সরকার ব্যবস্থায় এখানে হচ্ছে গিয়ে সরকার প্রধানকে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপ্রধান, অথবা ওনাকে আমরা বলতে পারি নিয়মতান্ত্রিক প্রধান, মানে নামমাত্র প্রধান আর কি, সেটাকে রাষ্ট্রপতি। তাহলে বুঝতে পারতেছো কি হবে অ্যান্সারটা। ডি ডি ডি। তাহলে কি হবে? রাষ্ট্রপ্রধান। দেখো যে আমি লিখেও দিচ্ছি এখানে রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি। তুমি দেখো আমাদের বাংলাদেশে, তুমি দেখো কে, তুমি কি দেখছো যে রাষ্ট্রপতি কি সরকার চালাচ্ছে? না, কিন্তু আমরা কাকে দেখতেছি? প্রধানমন্ত্রী পুরো দেশকে চালাচ্ছে, তাই না? কারণ আমরা জানি যে মন্ত্রী পরিষদ দেশকে চালাচ্ছে, যার মেইন কে? প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী নিজে উনি একজন কি, উনি মন্ত্রী। ওকে, গেল আমার এইটা। এবার আমরা আসি 8 নাম্বারে। 8, 9 একটা বহুপদী একটা আছে, দেখো উদ্দীপক আছে, কি বলছে দেখো। জনগণের উপরে দমন পীড়নের কারণে আইয়ুব খান আলোচিত ব্যক্তি, এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনে তার পতন হয়। আচ্ছা, তোমরা তো সবাই দেখে, যারা ক্লাস করতেছো তারা সবাই তোমার পরিণতি আছে, বলো আইয়ুব খান বা আইয়ুব খানের পতন কোন আন্দোলনের সময় হয়েছে? এখানে আন্দোলনটা বলে নাই, দেখি বলো তোমরা। আইয়ুব খানের পতন আমাকে বলো কোন আন্দোলনের সময় তার আইয়ুব খানের পতন হয়েছে? দেখি কে 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 বলতে পারবা, বলো আইয়ুব খানের পতন কোন সময় হয়েছে বলো। বাংলাদেশের রাষ্ট্রপতিরও কি সেম ক্ষমতা? মোসাদ্দেক কালী, কি মনে হয় তোমার? অবভিয়াসলি আমাদের বাংলাদেশে তো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক ভাবে নামমাত্র প্রধান। আমাদের সব ক্ষমতা কার কাছে? আমরা জানি নির্বাহী বিভাগের প্রধান, শাসন বিভাগের প্রধান, হ্যাঁ, বাংলাদেশের জাতীয় সংসদ নেতা, সব কিছু কিন্তু আমাদের কি প্রধানমন্ত্রী, তাই না? আমাদের বাংলাদেশে অবভিয়াসলি প্রধানমন্ত্রী সবকিছুর ক্ষমতা হতেছে গিয়ে কি প্রধানমন্ত্রীর কাছে। 69। বলো, তোমার অ্যান্সার করতে থাকো। তাহলে আমরা জানি যে আইয়ুব খান 69-এর গণ অভ্যুত্থানের সময় তার পতন হয়েছে, তাই না? গণ অভ্যুত্থান। আচ্ছা, তাহলে এবার দেখো যে আইয়ুব খান তোমার বললো আলোচিত ব্যক্তি, তার পতন হয়েছে। এবার কি বলছে? উদ্দীপকের শাসকের শাসন ছিল মূলত স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক। কি হবে বলো?
অবভিয়াসলি গণতান্ত্রিক না, আমরা জানি সে একনায়কতন্ত্র ভাবে ভূমিকা পালন করছে। সো একনায়কতান্ত্রিক আর কি স্বৈরতান্ত্রিক, এই দুইটা হবে রাইট। তাহলে 1 আর 3, তাহলে 1 আর 3 কোথায়? এই যে সি, 1 আর 3 বুঝা গেছে? ইয়েস, সবাই ঠিকই অ্যান্সার করছো। এবার আমরা দেখি আরেকটা প্রশ্ন আছে এখানে। উদ্দীপকের শাসকের মতন শাসক দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কোনটি ঘটে? ধরো যে এক না এক তন্ত্র থাকলো, বা যে অনেক দিন ধরে শাসন করতেছেন এক নাগারে, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, আমরা দেখছি অনেককেই। হ্যাঁ, সো এরকম ভাবে যদি কন্টিনিউয়াসলি এতদিন ধরে শাসক থাকে, তাহলে কি হতে পারে? উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক স্থবির, আইন শৃঙ্খলার অবনতি, মানবাধিকার লঙ্ঘিত, কি হইতে পারে তখন? বলো দেখি, তোমার কাছে কি মনে হয় যে যদি কেউ এক না এক ভাবে টানা অনেক বছর যদি ক্ষমতায় থাকে, তাহলে আমরা কি দেখতে পাই? বলো কি হবে আনসার? 9 নাম্বারটা কি হবে দেখি, বলো। আইন শৃঙ্খলার অবনতি। এই তুমি নিজে তুমি চিন্তা করো, ধরো তুমি তুমি চিন্তা করো গত 15 বছরে আমাদের শেখ হাসিনা যখন ছিল, হয়েছে তো কিছু তো উন্নয়ন হয়েছে, এমন তো না উন্নয়ন হয় না বাংলাদেশের, হয়েছে। কূটনৈতিক সম্পর্কে কি বাদ হয়ে গেছিল, যে আমাদের সাথে কোনো দেশের সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছিল? না, চলছে। আইন শৃঙ্খলা কি অবনতি হয়েছে একদম? তা তো না। তার মানে তিনটাই তোমার হতেছে গিয়ে ছিল। কোনটার অবনতি দেখছে? আমাদের মানবাধিকার লঙ্ঘিত, যে আমরা আমাদের স্বাধীনভাবে আমরা ঠিক মতন কথা বলতে পারি না, আমাদের যে আমাদের যে অধিকার সেগুলো আমাদের লঙ্ঘিত হয়েছে, তাই না? কিছু হইলেই কিছু বললেই নিয়ে গেছে আয়না ঘরে, তাই না? তার মানে কি হবে? মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সবাই হইতেছে গেট দিছে, কত সি দিছে, তাই না? দেখছো, এবার বুঝতে পারছে তোমরা যে পড়াশোনা কম করো। সবাই সি, লাইন ধরে সি দিছে কেন? কি হবে? ডি হবে আনসার। এটা কি হবে? ডি হবে। তোমরা লিখবা ভাই, তোমরা কোশ্চেন লেখার সময় লিখবা 9 এর কত, এভাবে লেখো, নাহলে বুঝবো না তোমরা কোনটার জন্য আনসার করতেছো। পাশে কোশ্চেন আনসারটা দিবা, প্রশ্ন নাম্বারটা দিও, তাহলে বুঝতে পারবো। এবার দেখি নেক্সট যাই আমরা। আবার আরেকটা উদ্দীপক আছে, দেখি কি বলছে দেখো। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হয়। সরকার ও জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে। উদ্দীপকের রাষ্ট্রটিতে কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান? রাজনৈতিক, স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, গণতান্ত্রিক? বলো। যেহেতু কি বলছে দেখো, যে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হয়, সরকার ও জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কি হইতে পারে? কোনটা হইতে পারে বলো? এটা তো ইজি প্রশ্ন, 10 নম্বরটা পারা উচিত। এটা কোন মোসাদ্দেক? আমাদের একটা কোন কোর্সে জানি মোসাদ্দেক আলী ছিল, তুমি নি? অবভিয়াসলি আমাদের এখানে দেখতে পাচ্ছি, এখানে কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। এবার আসো, উক্ত খেয়াল করে দেখো কোশ্চেনটা কি বলছে। উক্ত অবস্থার বিপরীত অবস্থা কোন রাষ্ট্রে বিদ্যমান থাকলে কি হয়? আমরা গণতন্ত্রের অপোজিট কি বলি বলো? গণতন্ত্রের বিপরীতে কি বলো? গণতন্ত্রের বিপরীতে কি আছে? একদম ডিরেক্ট একনায়কতন্ত্র, ঠিক কিনা? বুঝতে পারছো? জাস্ট বিপরীত লিখছে, যে গণতন্ত্রের বিপরীত কি আমার একনায়কতন্ত্র। তাহলে একনায়কতন্ত্র যদি থাকে কোনো রাষ্ট্রে, তাহলে কি হবে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়, সরকার ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, আইনের শাসন ব্যাহত হয়। বলো কি হইতে পারে? 11 নাম্বার বলো। দেখো, তার মানে এখানে একনায়কতন্ত্র হইলে কি হইতে পারে? আমরা একনায়কতন্ত্র হইলে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই সরকার ও জনগণের মধ্যে আমাদের দূরত্ব সৃষ্টি হয়, কারণ অবভিয়াসলি একনায়কতন্ত্রে তো আমরা দেখতে পাই হইতেছি গিয়ে যে জনগণের কোনো মূল্য থাকে না, ঠিক আছে? তার মানে কি এটা? এবং আইনের শাসন কি প্রতিষ্ঠা হয়? হয় না। তার মানে আইনের শাসন ব্যাহত হয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেমনে হবে? সবকিছু তো মূলে হচ্ছে গিয়ে এক নেতা এক নেতা,
ঠিক আছে, তাহলে কি হবে 2 আর 3 হবে অ্যান্সার। কই গেল 2 আর 3, তাহলে এটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? যারা 11D দিছো, কোন সেন্সে 11D দিছো বলো আমাকে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ কখনোই করবে না, কারণ বললাম না যে একনায়কতন্ত্রে যে উনি যেটা বলবে, নেতা যা বলবে তাই রাইট। ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয় না একনায়কতন্ত্রে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় না একনায়কতন্ত্রে। বারবার এই জন্য আমি তো লিখেও দিলাম যে একনায়কতন্ত্র। তাহলে এই দুইটা হবে রাইট, 2 আর 3। বোঝা গেছে? যারা ভুল করতেছো তাদের ভুলগুলো মানে এখন শুধরায় নাও। তোমরা ওই যে চোখ বন্ধ করে দাগাই দিয়ে আসো, 3টা পাশে 3টা দাগাই দিয়ে আসলে হবে? হবে না। খেয়াল করতে হবে আসলে কি কি চাইছে অ্যান্সারে। যারা 11D বলছো, এখন সবাই আবার 11B না, বি বি বি। ও তুমি সেই মোসাদ্দেক, আমি বুঝতে পারছি তোমার নামের বানান দেখে বুঝতে ফেলাইছি। এই তুই কি করো সেখানে? হ্যাঁ, তুই না কোন আমলে পাশ করছস? হ্যাঁ 3.2 মানে হচ্ছে গিয়ে 23 ব্যাচে ছিল না তুমি, মোসাদ্দেক আলী? আসো, তাহলে এটা আমাদের কি হবে? বি হবে রাইট। আসো, আবারও একটা হচ্ছে উদ্দীপক। তোমার উদ্দীপক থেকে প্রশ্ন থাকবেই। এমসিকিউ তুমি দেখবা যে এত উদ্দীপক দেয়, তখন তোমাদের মানে অ্যান্সারটা করা সম্ভব হয় না। যে আমি অনেকগুলো উদ্দীপক নিয়ে আসছি, দেখো কি বলছে। ক, এমন একটি দেশ যেখানে একাধিক রাজনৈতিক দল আছে এবং জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করে। ক দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? তো বুঝতেই পারতেছো কি হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা একনায়কতান্ত্রিকে দেখছি যে একাধিক রাজনৈতিক দল থাকে না। পুঁজিবাদী তোমার হতেছে গিয়ে আমরা জানি এখানে কি পুঁজিবাদী সরকারে আমরা কি জানি যে এখানে হতেছে গিয়ে সবকিছু ব্যক্তিগত মালিকানা থাকে, তাই না? সমাজতান্ত্রিকে আমরা কি দেখছি? সমাজতান্ত্রিকে আমরা দেখছি হচ্ছে গিয়ে রাষ্ট্র কোনটা, যেখানে রাষ্ট্র সবকিছুর মালিকানাধীন। ঠিক আছে, তাহলে আমরা জানি যেহেতু জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করে, তাহলে মানে সংসদীয় সরকার ব্যবস্থা। উক্ত সরকার ব্যবস্থা সম্পর্কিত তথ্য হলো, তার মানে বৈশিষ্ট্য পড়তে হবে তোমাকে, আমরা পড়াবো, তাই না? আমরা ওই যে আমাদের ক্লাস তো এখনো হয় নাই, সপ্তাহ আমাদের দেরি আছে, আমি তো পড়াবো একদম পুরো লাইন বাই লাইন, আমি তোদেরকে ধরে ধরে পড়াই দিব। উক্ত সরকার ব্যবস্থা সম্পর্কিত তথ্য কি? বিরোধী দল অবিচ্ছেদ্য অংশ, জনগণ রাজনৈতিকভাবে সচেতন, সরকার স্বেচ্ছাচারী। বলো কি হবে আনসার? দেখি 13 নম্বর কি দাও তোমরা, দেখি। দেখো আমরা, তুমি নিজে এখন তুমি চিন্তা করো, তুমি বর্তমান পরিস্থিতি চিন্তা করো। বাংলাদেশে এখন আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত। আমরা দেখছি বিএনপি আসছে ক্ষমতায় বা বিএনপি সরকারে আছে, বিরোধী দল আসছে না আমাদের, জামাত, এনসিপি। তার মানে কি বিরোধী দল অবিচ্ছেদ্য অংশ। এবং জনগণ আমরাও কি রাজনৈতিকভাবে সচেতন। আপাতত দেখি না, সরকারও এখনো হয় নাই স্বেচ্ছাচারী, তাহলে এটা হবে না। সংসদীয় সরকার ব্যবস্থায় কেন হতে পারে না সরকার? কারণ এই যে বিরোধী দল আছে, এই জন্য খুবই জরুরি বিরোধী দল থাকা। কারণ বিরোধী দল চাপে রাখবে, প্রেসারে রাখবে সরকারি দলকে, যে সে সরকারি দল যা ইচ্ছা করতে পারবে না। এই জন্য সরকার চাইলেও সে স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে না এই সংসদীয় সরকার ব্যবস্থায়। তাহলে কি হবে অ্যান্সারটা? 1 আর 2 হবে অ্যান্সার, 1 and 2। কোশ্চেন মার্ক দিছো কেন মিশকাতুল? হায় হায়, সবারই কোশ্চেন মার্ক কেন রে? স্বেচ্ছাচারী আমরা দেখতে পাই একনায়কতন্ত্রে। ঠিক আছে, এবার আসি, কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণ অধিক স্বাধীনতা ভোগ করে? বলো, তুমি নিজেই বলো যে কোন ধরনের শাসন ব্যবস্থায় আমরা বেশি আমাদের স্বাধীনতা আমরা হচ্ছে গিয়ে ভোগ করব, বলো দেখি, বলো। দেখো আমরা বললাম যে সমাজতান্ত্রিকে কি এখানে রাষ্ট্র মালিকানা, সবকিছু রাষ্ট্রীয় মালিকানা থাকে, তাই না? সো এখানে দেখা গেছে যে আমরা সেই, যেমন দেখো তুমি তুমি আমাদের বাংলাদেশেই দেখো, আমি যে যার মতন আমরা হচ্ছে কি আমরা নিজের নিজস্ব পেশা আমরা নিতে পারি। আমাদের রাস্তার দ্বারাও আমরা দেখতে পাই আছে একজন লোক চা বিক্রি করতে পারতেছে, সরকার কিন্তু বলতে পারবে না এই তুই চা বিক্রি করস কেন।
কিন্তু রাষ্ট্রীয় সমাজতান্ত্রিকে কিন্তু সবকিছু রাষ্ট্রীয় মালিকা, তুমি যা ইচ্ছা করতে পারবে না, তুমি যে যা ইচ্ছা ব্যবসা করবা তা কিন্তু হবে না। বাংলাদেশে কিন্তু তাই, যে যার মতন কিন্তু ব্যবসা করতে পারতেছে, কেউ কিন্তু কাউকে আটকাতে পারে না। আমরা জানি একনায়কতান্ত্রিক নিয়ে আমরা তো বলেই ফেলছি, হ্যাঁ। তাহলে কি হবে অ্যান্সারটা? অবভিয়াসলি কি হবে? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা অধিক স্বাধীনতা ভোগ করি। একনায়কতান্ত্রিকে তো আমরা দেখলামই যে এখানে কি আমাদের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না, উপেক্ষিত হয়, তাই না? আমরা এখানে লিখি যে ব্যক্তি স্বাধীনতা, কি ব্যাপার, ব্যক্তি স্বাধীনতা উপেক্ষিত হয়। তো কি হবে তাহলে? অধিক স্বাধীনতা ভোগ করে কোথায়? গণতান্ত্রিকে। আর রাষ্ট্রে আছে সংসদীয় ব্যবস্থা, অন্যদিকে এস রাষ্ট্রে আছে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা। উভয় ক্ষেত্রে কি ধরনের ভিন্নতা দেখা দিবে বলো? 15 কি হবে অ্যান্সার? তুমি ধরো আমরা যদি ভাগ করি, হ্যাঁ, এটা কি আর এটা হচ্ছে কি এস, এখানে কি বলছে? সংসদীয় ব্যবস্থা, তাই না? আর এখানে বলছে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। পার্থক্যটা কি? আমরা জানি, দেখো সংসদীয় ব্যবস্থা এখানে প্রধানমন্ত্রী কি প্রধান, রাষ্ট্রপতির নামমাত্র প্রধান, এখানে রাষ্ট্রপতি প্রধান। তো তার মানে কি এই জায়গাতে গিয়ে আইসা আমাদের ভিন্নতা আমরা দেখতে পাই, তাই না? তাহলে আমরা দেখো আইন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের মোটামুটি এক থাকবে, হ্যাঁ, মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রেও এক থাকে, আইনের শাসনের ক্ষেত্রেও আমরা এক থাকি, কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধানের ক্ষমতা ও মর্যাদার ক্ষেত্রেই আমরা এখানে ভিন্নতা দেখতে পাই, সংসদীয় সরকার ভার্সেস রাষ্ট্রপতি শাসিত সরকার। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সারটা? ডি হবে। এবার কি আজকে ইজি লাগতেছে? যারা বলতেছিল এটা কঠিন লাগে, 15টা প্রশ্ন পড়লাম, বলো কেমন লাগলো? এই 15টা প্রশ্ন পড়ে কি একটু হইলেও কি তোমাদের একটু ইজি লাগছে? যে আমরা কি এরকম ভাবে আমাদের ক্লাসগুলোকে কন্টিনিউ করবো কি না আমাকে একটু জানাও কমেন্টে। আসো আবার আরেকটা উদ্দীপক, আমি অনেক উদ্দীপক আনছি এই কারণে যে উদ্দীপক দিয়ে ভরায় ফেলায় কিন্তু এমসিকিউতে। সো তুমি যদি উদ্দীপকগুলো যদি ভালো মতো না পারো, 2টা কোশ্চেন থাকে উদ্দীপক থেকে, সো তুমি যদি ভালো মতো বুঝতে পারো উদ্দীপকগুলা, তাহলে কিন্তু কোশ্চেন 2টা অ্যান্সার করা যায়, তাই না? কি বলছে দেখো, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, মন্ত্রীগণ আইনসভার সদস্য। একটু আগে আমি কি বলতেছিলাম, তাই না, যে আমাদের মন্ত্রিসভা অথবা আমাদের শাসন বিভাগের যারা, তারা সবাই আমাদের আইনসভার সদস্য। তাহলে কি বলছে? চিহ্নিত স্থানে কি বসবে? তাহলে কি বসবে? যেহেতু আমাদের বাংলাদেশের সেম অবস্থা দেখতে পাচ্ছি আমরা, আমাদের বাংলাদেশে কি সংসদীয় সরকার ব্যবস্থা, তাহলে কি হবে অ্যান্সারটা? সংসদীয় সরকার ব্যবস্থা। 16 সি। হ্যাঁ, এবার দেখি 17 নম্বরে কি বলছে। প্রশ্ন চিহ্নিত স্থানে সরকারে দেখা যায়, তার মানে সংসদীয় সরকারে আমরা কি দেখতে পাই? দায়িত্বশীলতা ও জবাবদিহিতা, বিরোধী দলের মর্যাদা, আইনসভার প্রভাব মুক্ত শাসন বিভাগ। দেখো আগে তোমরা বলো, তারপর আমি অ্যান্সার দিব 17 নম্বরে। দেখি তোমরা এটা কি দাও অ্যান্সার। দেখি 17 নম্বর তোমরা কি দাও? হ্যাঁ 16 সবাই দিতে পারছো। ওকে, দেখো আমরা দেখছি যে আমাদের এই সংসদীয় সরকার ব্যবস্থায় দায়িত্বশীলতা থাকে, আমরা দেখি একটা বিরোধী দল দেখছি তাদের থাকে এটা, হ্যাঁ। এখন আমরা কিন্তু প্রথমে আমি যখন বলছি যে সংসদীয় সরকার ব্যবস্থায় আমাদের এখানে আইনসভা আর শাসন বিভাগ বা আইন বিভাগ আর শাসন বিভাগের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে, তার মানে এটা প্রভাব আছে, তার মানে প্রভাব মুক্ত না, আইনসভার প্রভাব মুক্ত শাসন বিভাগ না, ঠিক আছে।
তাহলে এটা হবে না। প্রভাব আছে, কারণ শাসন বিভাগের সবাই হতেছে গিয়ে কি এই যে আইনসভার সদস্য। সো তার মানে একটা প্রভাব আছে, সো এটা হবে না। তাহলে কি হবে? 17A হবে। গুড, যারা 17A দিছো তাদের ঠিক আছে অ্যান্সার। যাক, এটা কেউ ভুল করে নাই, এটা কেউ ভুল করে নাই যে 1 2 3 দেওয়া লাই নাকি। এবার দেখো, কোন ব্যবস্থায় বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়? আমরা কিন্তু সম্প্রতি এই ছায়া সরকারটা শুনতে পাচ্ছি যে আমাদের যে বিরোধী দল আছে তারা বলতেছে যে তারা একটা ছায়া সরকার গঠন করবে। ছায়া সরকারটা এইভাবে বলে যে এই কারণে যে তারা সব সময় মানে অপোজিশন পার্টি সব সময় খেয়াল রাখবে যে আমাদের মন্ত্রিসভারা কে কি কাজ করতেছে। এটা একদিকে ভালো হইলে কি, যেটা আমি বললাম যে সরকারি দল একটা চাপে থাকবে যে তারা তাদের ইচ্ছা মতন কাজ করবে না, কাজ করতে হলেই বিরোধী দল ধরে এসে বসবে যে এটা কেন করলেন। সো এটা একটা ভালো যে ছায়া সরকার এই কারণে বলা হয় যে সবসময় তারা ফলো করবে যে আমাদের মন্ত্রীরা কি কাজ করতেছে বা সরকারি দল কি কাজ করতেছে সেটা কিন্তু বিরোধী দল সবসময় অবজারভেশনে রাখবে। সো তার মানে কোথায়, যেহেতু আমি আমাদের কথা বললাম, তার মানে কোথায় হবে এটা? সংসদীয় সরকার ব্যবস্থা। বুঝা গেছে? বুঝা গেছে? ইয়েস, 18D। গুড, তাহলে এটা সবাই পারছে। এবার আসো, কোন দেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত নেই? সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত নেই। দেখো, আমরা জানি বাংলাদেশে আছে সংসদীয় সরকার ব্যবস্থা, পাকিস্তান একটু আমি লিখছি কিন্তু আমি উদাহরণ করে লিখে দিছি, ব্রিটেনেও আছে আমার সংসদীয় সরকার ব্যবস্থা। তারপরে কোথায় নাই? ভুটানে নাই, কারণ ভুটানে কি রাজতন্ত্র। ভুটানে কি রাজতন্ত্র, রাজা সরকার। ওদের এখানে রাজার নাম হচ্ছে গিয়ে জিগমে ওয়াংচুক, অনেক বড় নাম, সরকারের বলছে জিগমে ওয়াংচুক, রাজা চালাচ্ছে রাজতন্ত্র। ভুটানে কে? রাজা প্রধান। ওদের প্রধানমন্ত্রী আছে কিন্তু প্রধানমন্ত্রী নিয়মতান্ত্রিক প্রধান, ঠিক আছে। ওদের মেন দেশ চালায় কি? রাজা চালায়, জিগমে ওয়াংচুক ওর নাম। এই জন্য আমি সবসময় বলি, যখন আমরা এরকম গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর নাম, প্রেসিডেন্টের নাম পড়ি, আমরা তখনই বুঝতে পারি যে ওই দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত। ফ্রান্সে আমরা একজনের নামই খুবই চিনি, ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট। ভারতে নরেন্দ্র মোদী, তার মানে কি ভারতে কি আছে? সংসদীয় সরকার, কারণ ওখানে প্রধানমন্ত্রী মেন। সো এইভাবে, যেমন ডোনাল্ড ট্রাম্প, যেটা বললাম যে ডোনাল্ড ট্রাম্প আমরা এক বাক্যে চিন্তাছি, তাহলে ডোনাল্ড ট্রাম্প কি? আমেরিকার প্রেসিডেন্ট, তার মানে আমেরিকাতে কি আমার প্রেসিডেন্ট শাসিত সরকার। এভাবে করে আমি সবসময় মনে রাখার চেষ্টা করি যে কোন দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত। হায় রে আল্লাহ, সংসদীয় সরকার বলছে তো, রাজতন্ত্র তো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, কিন্তু কি সংসদীয় সরকার আছে না ওখানে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কি ওখানে তো তোমার সরকার ব্যবস্থাটা কি? ওদের সরকার কি রাজতন্ত্র না, ওদের সরকার সংসদীয় সরকার, কারণ ওখানে রাজা নামমাত্র প্রধান। আর এখানে তো ভুটানের রাজাই প্রধান, যেটা নিরঙ্কুশ, যেটাকে আমরা বলতেছি। কিন্তু ব্রিটেনে কিন্তু সংসদীয় সরকার, ওখানেও কিন্তু জনগণ ভোট দিবে, ভোট দিয়ে যে দল সংখ্যাগরিষ্ঠ পাবে সেই দলই তোমার হচ্ছে গিয়ে সরকার গঠন করবে, ঠিক আছে। তাহলে কি হবে অ্যান্সারটা? ভুটান হবে অ্যান্সার। এবার আসো, আরেকটা উদ্দীপক আছে, দেখি উদ্দীপকে কি বলছে। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, আইনসভার প্রাধান্য, দলীয় প্রাধান্য। চিহ্নিত স্থানে কি বসবে? নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান আইনসভার প্রাধান্য পায়, দলীয় প্রাধান্য পায়, তাহলে কি হবে অ্যান্সার? কোন ধরনের সরকার ব্যবস্থা? এটাও তাই। ব্রিটেন হইল না কেন? হায় রে কপাল, ব্রিটেন কেন হইল না? তো বললামই, ব্রিটেনও তো সংসদীয় সরকার ব্যবস্থা, ওদের রাজতন্ত্র আছে নিয়মতান্ত্রিক, কিন্তু মেন কি সংসদীয় সরকার ব্যবস্থা। ওদের ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কিয়ের স্টারমার, কিয়ের স্টারমার দেশ চালাচ্ছে, রাজা তৃতীয় চার্লস দেশ চালাচ্ছে না। তাহলে কি সংসদীয় সরকার ব্যবস্থাও আছে, তাই না? যেমন যুক্তরাষ্ট্রে
প্রেসিডেন্ট শাসিত সরকার আবার যুক্তরাষ্ট্রীয়, যে এক কেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় পরে আমরা একটা কোশ্চেন পাবো। বাংলাদেশে এক কেন্দ্রিক কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা, সেরকম আর কি। ভারতে সংসদীয় সরকার ব্যবস্থা কিন্তু যুক্তরাষ্ট্রীয়, এখানেও তাই। ব্রিটেনে আমার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কিন্তু সরকার ব্যবস্থাটা কি সংসদীয় সরকার ব্যবস্থা। বোঝা গেছে যে কেন ব্রিটেন হইল না? কেন ব্রিটেন হইল না বুঝতে পারছো? আওয়াজ দাও। তাহলে কি হয়েছে? এটা অবভিয়াসলি সংসদীয় সরকার ব্যবস্থা। দেখি এবার 21-এ কি বলছে। উক্ত সরকার ব্যবস্থার সুবিধা, মানে সংসদীয় সরকার ব্যবস্থার সুবিধা কি, মানে বৈশিষ্ট্য পড়লে তুমি বুঝতে পারবা। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা, একটু আগে আমরা দেখছি। নাগরিক সচেতনতা বিকাশে সাহায্য করে। ক্ষমতা স্বতন্ত্রীকরণের সুফল ভোগ করা যায়। বলো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি আমরা দেখতে পাই সংসদীয় সরকার ব্যবস্থায়? যে তিনটা বিভাগ কি আলাদা আলাদা ভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে? স্বতন্ত্রীকরণ তো এটাই যে আমাদের যে তিনটা বিভাগ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, যে তিনটা বিভাগ স্বাধীন মতন কাজ করতে পারবে। এটাই তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আমরা পড়ব যখন আমরা প্রাইভেট গ্রুপে ক্লাস নিব। তাহলে আমরা দেখতে পাই না, ক্ষমতা স্বতন্ত্রীকরণ দেখি না, কারণ একজন আমাদের তিনটা বিভাগ, কেউ না কেউ কারো বিভাগের সাথে কিন্তু আমাদের সম্পর্ক আছে। তাহলে এইটা হবে না, তাহলে এইটা হবে, এটা হবে, 1 2 হবে, 3 হবে না। বুঝা গেছে 21 নম্বরটা? তাহলে কি হবে? 1 and 2, 1 2 3 দিও না আবার। হ্যাঁ, তোমরা ওই কিছু পাইলেই দিয়া ফেলাও। আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণের সুফলটা আমরা দেখতে পাই না, কারণ আমরা জানি যে আইন বিভাগের সাথে শাসন বিভাগের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক সংসদীয় সরকারের। তাহলে স্বতন্ত্রীকরণ কেমনে হইল? তাই না? আমরা যদিও বলি আমাদের বিচার বিভাগ স্বাধীন আছে, কিন্তু স্বাধীনভাবে কিন্তু অনেক সময় বিচার বিভাগ কাজ করতে পারে না, কারণ শাসন বিভাগ প্রেসার দেয়। ঠিক আছে? তাহলে কি হবে? 1 আর 2 হবে অ্যান্সার। এবার আসো, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রচলিত আছে এমন রাষ্ট্র হলো যুক্তরাজ্য, ভারত, কানাডা, পাকিস্তান। বলো, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা কোথায় কোথায় আছে? ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাষ্ট্রীয়। এক কেন্দ্রিক মানে কি? কেন্দ্র সব প্রধান, তাই না? কেন্দ্রে আমার সব শাসন ক্ষমতা, না? কেন্দ্রে সব শাসন ক্ষমতা, রাইট? যুক্তরাষ্ট্রতে আমরা কি জানি? যুক্তরাষ্ট্রতে আমরা জানি যে দুইটা ভাগে থাকে, তাই না? কেন্দ্রীয়, মানে ক্ষমতাটাকে ভাগাভাগি করে দেয়। কেন্দ্র কিছু ক্ষমতা থাকবে, আবার কি থাকবে? প্রাদেশিক। ঠিক আছে? কেন্দ্রেও কিছু ক্ষমতা থাকবে, প্রাদেশিক, মানে এরকম করে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রীয়তে। তাহলে কানাডা, পাকিস্তান, ভারত, তোমার হচ্ছে কি যুক্তরাষ্ট্র, এগুলোতে সব জায়গাতে আমাদের যুক্তরাষ্ট্রীয় কিন্তু শাসন ব্যবস্থা, কিন্তু যুক্তরাজ্যে আমার এক কেন্দ্রিক। বাংলাদেশে আমার এক কেন্দ্রিক, তাই না? যুক্তরাজ্য বলো, বাংলাদেশ বলো, আমাদের বাংলাদেশও কিন্তু এক কেন্দ্রিক। আমাদের সবকিছু কেন্দ্রে আমার সবকিছু ক্ষমতা থাকে। তাহলে কি হবে অ্যান্সারটা? ডি হবে, যুক্তরাজ্য। বি কেন হবে? বাংলা ক্লাস করে আসলাম, মিস করলা তো এতক্ষণ ধরে। ওকে, তাহলে এইভাবেও এই এক কেন্দ্রিক থেকেও আসতে পারে। হ্যাঁ, যুক্তরাষ্ট্রীয়, তাহলে কি কি তার আবার এইভাবে প্রশ্ন আসতে পারে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত আছে এমন রাষ্ট্র, এভাবে প্রশ্ন আসতে পারে। অথবা এক কেন্দ্রিক, তাহলে মনে রাখবা বাংলাদেশে এক কেন্দ্রিক, যুক্তরাজ্যে এক কেন্দ্রিক। যেমন ভারতে যেমন হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয়, হ্যাঁ, ওরা হচ্ছে গিয়ে তোমার কি কেন্দ্র কিছু ক্ষমতা আছে, ওরা হচ্ছে গিয়ে বলে রাজ্য সরকার বলে। ওদের আবার ওরা প্রাদেশিক না বলে ওরা কি বলে? রাজ্য বলে, রাজ্য সরকার।
এবং প্রতিটা রাজ্য তাদের কি আছে মুখ্যমন্ত্রী। তার মানে রাজ্যকেও নিয়ন্ত্রণ করার জন্য ওই রাজ্য কিছু ক্ষমতা আছে, আবার কেন্দ্র থেকে আবার শাসন করে পুরো দেশ। কারণ অনেক বড় দেশগুলোতে তুমি দেখবা যখন বড় দেশ থাকে বা অনেকগুলো প্রদেশ থাকে তখন ওই সব জায়গাতে কিন্তু আমার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা খাটে। আসো একটা উদ্দীপকে দেখো দুই রকম উদ্দীপক আছে, একটা ক রাষ্ট্র খ রাষ্ট্র। দেখছো কত বড় উদ্দীপক, পরীক্ষা কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসছে। হ্যাঁ, ক রাষ্ট্র কি বলছে, একক আনুগত্য ক্ষমতা কেন্দ্রে পঞ্জীভূত, মানে কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য। খ রাষ্ট্র দ্বৈত নাগরিকত্ব, দ্বৈত প্রশাসন, দুষ্পরিবর্তনীয় সংবিধান। দ্বৈত প্রশাসন মানে কি, দুইটা প্রশাসন, যে বুঝতেই পারতেছো, কেন্দ্র আবার কি প্রাদেশিক। ওখানে দেখো কি বলছে, কিছু ক্ষমতা এক জায়গা, তার মানে কি এটা কেন্দ্রীয় সরকার। তার মানে আমি এটা দেখেই বুঝতে পারতেছি এটা কি আমার কেন্দ্রীয় সরকার। এটা আমার যুক্তরাষ্ট্রীয়। যখন আমরা পড়বো তখন দেখবা এগুলা বৈশিষ্ট্য পড়লে তখন বের হয়ে যাবে, যখন আমরা বৈশিষ্ট্য পড়বো এগুলো বের হয়ে যাবে। তাহলে কি বলছে, চিত্রে উল্লেখিত ক রাষ্ট্রের সাথে সঙ্গতিপূর্ণ কোনটি? আমি ওটা লিখে ফেলছি, তাহলে তো বুঝতেই পারছো 23 নাম্বারটা কি হবে। তাহলে কি হবে বলো? তাহলে কি হবে? আচ্ছা, কেন 23 ডি হবে শিফা? ওয়াই? ক রাষ্ট্রে তো বলা আছে কি একক আনুগত্য ক্ষমতা কেন্দ্রে পঞ্জীভূত, তাহলে তো কেন্দ্রীয় সরকার আমি লিখেই দিচ্ছি, তাহলে কেন ডি হবে? তাই ও তো বলছে ক কথা বলছে, তো খ বলে নাই, কি কইছে ক। হ্যাঁ, আমি যদি বলতাম খ রাষ্ট্রের কথা তখন তুমি যুক্তরাষ্ট্রীয়, দেখছো এইখানে আমি ক বলছি, তাহলে কি হবে এক কেন্দ্রিক। যদি বলতাম খ তাহলে হয়তো আমার যুক্তরাষ্ট্রীয়। খেয়াল করো, জাস্ট একটা শব্দের জন্য আমার প্রশ্নের অ্যান্সারটা ভিন্ন হয়ে যাচ্ছে। আমি বলছি ক তাহলে এক কেন্দ্রিক, যদি বলতাম খ তাহলে হয়তো যুক্তরাষ্ট্রীয়। বুঝা গেছে? 23 ডি কেন দিছো তুমি বলো শিফা? শিফা কেন তুমি দিছো বলো? ওয়াই 23 ডি হবে বলো? ক বলছি, আমি তো খ বলি না। আমি যদি বলতাম হ্যাঁ খ তাহলে বলতাম হ্যাঁ যুক্তরাষ্ট্র, তাহলে আমার ডি হইতো অ্যান্সারটা। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। এবার কাহিনীটা কি দেখি, 24 নম্বরে কি বলছে, ক রাষ্ট্র খ রাষ্ট্রের সরকার ব্যবস্থার পার্থক্যটা কি? কি পার্থক্য এই দুটার মধ্যে আমার কি পার্থক্য আছে বলো? 24। অবভিয়াসলি আমার এই দুইটা রাষ্ট্রের মধ্যে ক্ষমতা কর্তৃত্বর মধ্যে পার্থক্য আছে, সংবিধানের প্রকৃতির মধ্যে পার্থক্য আছে, সরকারের দায়িত্বশীলতার মধ্যেও আমাদের পার্থক্য আছে, কারণ আমাদের ক্ষমতা ভাগাভাগি করে দিচ্ছি। এখানে ক্ষমতাটা ভাগ হয়ে যাচ্ছে, এখানে জাস্ট কেন্দ্রে থাকে পঞ্জীভূত, কিন্তু এখানে ক্ষমতাটা ভাগ হয়ে যাচ্ছে। তার মানে কি পার্থক্য? ক্ষমতা কর্তৃত্বের মধ্যে পার্থক্য, সংবিধানের মধ্যে প্রকৃতির মধ্যে পার্থক্য থাকবে, তারপরে সরকারের দায়িত্বশীলতার মধ্যেও পার্থক্য থাকবে। তাহলে এতক্ষণে আমরা পাইলাম তিনটাই অ্যান্সার রাইট। লিখি হবে 1 2 3। ওকে, আসো 25 নম্বরে একটা উদ্দীপক আছে। নিচের উদ্দীপকটি পড়ে 25-26 কোশ্চেন আনসারটা, মিস্টার কয়ের দেশের রাষ্ট্রপ্রধান, ভালো মতো দেখো, মিস্টার কয়ের দেশের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা নাই। এই যে দেখো, তোমরা যে বললা যে ব্রিটেন কেন আমি দিলাম সংসদীয় সরকার, এটাই ব্রিটেনের ক্ষেত্রে রাজা চার্লস, এখন তৃতীয় চার্লস, সে উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, তার মা মারা যাওয়ার পর সে এখন রাজা হয়েছে, কিন্তু তার হাতে তেমন কোনো ক্ষমতা নাই। সেখানে প্রকৃত ক্ষমতা ন্যস্ত করা হয় জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে। এটা আমি বললাম কিয়ার স্টারমার যে আসছে প্রধানমন্ত্রী, সেই সরকার চালাচ্ছে, সে কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এটা হুবহু যুক্তরাজ্যকে এটাকে মিন করছে।
তাহলে কি বলছে যে মিস্টার কবের দেশে কোন ধরনের সরকার বিদ্যমান। তাহলে এটা যদি আমি যদি বলি যে এটাকে ব্রিটেন বা ইউকে, তাহলে কি বলো এবার? এখানে আবার সেটাই হবে, যেহেতু এখানে আমার তোমার এককেন্দ্রিক নাই বা সংসদীয় সরকার ব্যবস্থা নাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কি হবে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ঠিক আছে, এখানে কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, কারণ যেই জন্য এখানে আমার কি নাই, এখানে আমার রাজারাদের হাতে মেন ক্ষমতা না, আমার মেন ক্ষমতা কার কাছে, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে। ঠিক আছে, তাহলে কি হবে 25-এ ডি হবে অ্যান্সার। এই ধরনের সরকারের বৈশিষ্ট্য কি, মানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সরকারের বৈশিষ্ট্য কি? আজ্ঞাবহ মন্ত্রিসভা, ক্ষমতা সম্পন্ন মন্ত্রিসভা, আইনসভার সার্বভৌমত্ব। আমরা আজ্ঞাবহ মন্ত্রিসভা কোথায় দেখি? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা দেখি, রাষ্ট্রপতি যা বলবে তাই হয়। তার মানে এখানে ক্ষমতা সম্পন্ন মন্ত্রিসভা, তাই না? আমরা সংসদীয় সরকার ব্যবস্থা দেখতে পাচ্ছি, কারণ যেহেতু আমি বলে ফেলছি এটা ব্রিটেনে, তার মানে ব্রিটেনে আমার কি সংসদীয় সরকার ব্যবস্থা, ওখানে আমার ক্ষমতা সম্পন্ন মন্ত্রিসভা, আইনসভার সার্বভৌমত্ব থাকে। তাহলে কি হবে 2 আর 3 হবে অ্যান্সার। কই গেল কই গেল, সি হবে অ্যান্সার। মালিহা আয়শা হাজির হয়ে বলে সেকেন্ড পেপার হচ্ছে কি? তোমার কাছে কি মনে হয় কোশ্চেন দেখে সেকেন্ড পেপারে কোশ্চেন? এই তো তোকে পড়াইলাম, মালিহা না আমাদের স্টুডেন্ট, সরকার কাঠামো কি সেকেন্ড পার্টের কোশ্চেন, সেকেন্ড পার্টের? এই মালিহা, তাহলে কি হবে 3 হবে 26-এর। এবার আসো, দেখছো কত বড় উদ্দীপক দিছে পরীক্ষার মধ্যে। আবারও এ বি কি বলছে দেখো, আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক, মন্ত্রীরা আইনসভার নিকট দায়ী, রাষ্ট্রপ্রধান নামমাত্র ক্ষমতা, তাহলে তো বুঝে ফেলেছো এটা কি সংসদীয় সরকার ব্যবস্থা। রাষ্ট্রপ্রধান সরকার প্রধান একই ব্যক্তি, মন্ত্রীরা রাষ্ট্রপতির নিকট দায়ী, ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কার্যকর, তার মানে এটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। পয়েন্ট দেখেই তো আমি তো এগুলো দেখি, এখন কোশ্চেন আমি দেখিই নাই আগে, কোশ্চেন কি লিখছে আমি দেখি না, আমি আগে বের করি দেখি তো কি কি কইছে। ও আচ্ছা, তার মানে এটা আমার কি সংসদীয় সরকার ব্যবস্থা, এখানে আমার কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এ আর বি আমি কিন্তু আগে ক্যাটাগরি করে ফেললাম, কোশ্চেন দেখার আগে আমি আগে ক্যাটাগরি করে ফেললাম যে এ তে আমার কি, বি তে আমার কি। তুমি কোশ্চেন দেখে আগে আগে তুমি লিখে ফেলতে পারো, আচ্ছা হ্যাঁ বুঝে ফেলাইছে এটা কি, লিখে ফেললা, তারপর তুমি কোশ্চেন দেখো যে কি চাইছে। তাহলে এবার আসে আমার কোশ্চেনে, আমি টপ পয়েন্ট দেখে কিন্তু আমি আগে বের করে ফেলছি যে কোনটা কি। কি বলছে, বি কলামে কোন ধরনের সরকার ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে। এখন তাহলে বলো, আমি তো কোশ্চেন দেখিই নাই, তার আগে তো আমি ভাগ করে ফেলছি, কি কি হবে বলো, আমি তো মুখে মুখে আগেই কয়ে ফেলছি, তোমরাই বলো। 27-এর সি, বুঝতে পারছো? দেখছো আমার কোশ্চেন দেখার আগে আমি ভাগাভাগি করে ফেলছি, পরে দেখি এখন কি বলছে বি কলাম, তার মানে বি কলামে কি, যদি বলতো যে এই কলামে কোন ধরনের সরকার ব্যবস্থা নির্দেশ করা, তার মানে কি হবে সংসদীয়। দেখছো প্রশ্ন, আমি ধর এখানে বললাম বি না, আমি বললাম যে এই কলামে কোন ধরনের সরকার ব্যবস্থা, তখন আমি বলতাম সংসদীয়। দেখছো জাস্ট একটা শব্দের জন্যই আমার হচ্ছে গিয়ে কি ভিন্ন হয়ে গেল। বি কলাম ও এ কলামে নির্দিষ্ট সরকার ব্যবস্থার মধ্যে এ বর্ণিত ব্যবস্থা উত্তম। আমরা সবসময় বলি এই যে এই কোশ্চেনটা একটা সিকিউ কোশ্চেন, আমরা পড়াবো দেখো, হ্যাঁ, যে গণতন্ত্র ভার্সেস, অত গণতন্ত্র বলবো না এখানে, এখানে আমরা বলবো যে কারণ গণতন্ত্রের মধ্যে দুই রকম আছে, সংসদীয় সরকার ব্যবস্থা ভার্সেস রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, কোনটা উত্তম ব্যাখ্যা করো। এটা একটা কমন প্রশ্ন, সিকিউর মধ্যে একটা কমন প্রশ্ন। তাহলে এখানে কি বলছে যে এ বর্ণিত, এইটা আমি কি বলছি সংসদীয়, বিতে রাষ্ট্রপতি শাসিত। এখন বলছে যে এ বর্ণিত, এটাই উত্তম কেন, অধিক জবাবদিহিমূলক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। দেখি 28-এ কি বলো, কে ডাকে রে আপা কইরা,
আহমেদ বিন আব্দুল কাদির, এটা আমাদের 4.0 স্টুডেন্ট। বলো 28 কি হবে, বলো 28 কি হবে? ইয়েস, মনে রাখবা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আমি রাষ্ট্রপতি শাসিত নিতে পারি। কারণ কে? এই যে ডোনাল্ড ট্রাম্প যা বলতেছে তাই হচ্ছে, কেউ তো কারো তোয়াক্কা করতেছে না, পুরো পৃথিবী তোয়াক্কা করতেছে না, ও যা ইচ্ছা করে বেড়াইতেছে, তাই না? আমরা রাষ্ট্রপতি শাসিততে দেখতে পাই এটা। কিন্তু আমি বলছি দেখো যে সংসদীয় সরকার ব্যবস্থাটা প্রবলেম, যে আমরা দ্রুত কোনো নিতে পারি সিদ্ধান্ত, কারণ সংসদে যাবে, সংসদ অনুমতি দিবে, তারপরে কি এটা পাশ হবে। এখন তুমি যদি বলো এই যুদ্ধ করো, বললে হবে না। ডোনাল্ড ট্রাম্প কইতেছে যুদ্ধ শুরু হয়ে গেছে, এক বাক্যে কইছে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু আমরা যদি বলি এই যুদ্ধ শুরু করো, হবে না। তুমি বললা, রাষ্ট্রপতি বলবে, তারপর ওইটা সংসদে যাবে, সংসদ থেকে অনুমতি হবে, তারপরে গিয়ে যুদ্ধ শুরু হবে। তার মানে এটা কি লেংদি প্রসেস। তাহলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে কে? রাষ্ট্রপতি শাসিত। তার মানে এইটা এটা রাইট। কি বোঝা গেছে? কুত্তিকে কোথা থেকে টাইনা নিয়ে আসলাম উদাহরণ। আবার উদ্দীপক, আজকে উদ্দীপক দিয়ে ভরাই ফেলছি। আমাদের জিহাদ নামে একটা স্টুডেন্ট আছে, আজকে দেখি নাই, কমেন্ট লেখে নাই। জিহাদের দেশের শাসন ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল বিদ্যমান, সেই দলের নেতাই সরকার প্রধান, তার ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালিত হয়। কি বলছে? জিহাদের দেশে কোন রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? এক দল, এক জাতি, এক নেতা। বলো কোন ধরনের এখানে আমরা দেখছি এক দল, এক জাতি, এক নেতা। এটা কাদের মোটো, কাদের মূলনীতি? তাহলে আনসারটা বের হয়ে যাবে। বলো তাহলে আমরা জানি এক দল, এক জাতি, এক নেতা। তাহলে এটা কোথায়? একনায়কতান্ত্রিকে। তারপর কি বলছে? উক্ত শাসন ব্যবস্থা আদর্শ হলো, আরে এক নেতা এক জাতি, বহু নেতা বহু জাতি, এক দেশ এক জাতি। এটা তো পারা উচিত। ঠিক আছে, 30 নাম্বার কি হবে বলো? 30 নাম্বার কি হবে বলো? এক নেতা এক জাতি, বহু নেতা বহু জাতি না, এক দেশ এক জাতি। মানে 1 আর 3, কই 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 আমার ময়না পাখি কই? দেখো সি হবে অ্যান্সার। তোমাদের ময়না পাখি কই? দেখছো 1 আর 3 হবে অ্যান্সার। মালিহা কয় আমার নামে কোশ্চেন করেন, তুমি তো জানোই না ক্লাস হইতেছে, তোমার নামে কি কোশ্চেন করবো বলো? হ্যাঁ, তুমি তো আইলাই এতক্ষণ পরে, আইসাই কও সেকেন্ড পার্ট। এবার আসো 31। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন হয় না কোন ধরনের শাসন ব্যবস্থায়? খেয়াল করো, জাস্ট একটা শব্দের জন্য আমার অ্যান্সারটা ভিন্ন হয়ে যাচ্ছে। যদি বলতাম হয় তাহলে কি হইতো? তাহলে দেখছো, জাস্ট একটা শব্দের জন্য আমার কোশ্চেন পুরো অ্যান্সারটা ভিন্ন হয়ে যাচ্ছে। বলছে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় না। হয় বললে যুক্তরাষ্ট্র, হয় না কোথায়? এক জায়গায় তো, কারণ সবকিছু কেন্দ্রে আমার সবকিছু ক্ষমতা, তাহলে কি হবে? এক কেন্দ্রিক। দেখছো, তোমারে চিনেই না, তোমারে চিনবো না মানে? সাদ মিয়া তুমি পরিণতিতে 92 পাইছো, তোমার নামে করবো মিসকাতুল। নেক্সট নেক্সট, তোমাদের নামে আগেও করছিলাম সেকেন্ড পার্টের সময়। তাহলে যদি বলতো হয় তাহলে হয়তো যুক্তরাষ্ট্রীয়তে, আর যেহেতু হয় না বলছে তার মানে এক কেন্দ্রিক। জাস্ট একটা শব্দের জন্য আমার অ্যান্সারটা ভিন্ন হয়ে গেল। কোনটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র? আমরা জানি যে ধর্মতান্ত্রিক রাষ্ট্রতে কি, হ্যাঁ, ধর্ম অনুযায়ী শাসন ব্যবস্থাটা পরিচালিত হয়। তাহলে দেখো অপশন অনুযায়ী কি মনে হয়? অপশন অনুযায়ী কি ভ্যাটিকান সিটি হচ্ছে কি আমাদের ধর্মতান্ত্রিক রাষ্ট্র। ঠিক আছে, এটা একটা কমন প্রশ্ন, এখান থেকেও প্রশ্ন আসে। এবার আসো 33, আমাদের 35টা প্রশ্ন, বেশি নাই।
ফোয়েডাস, ফোয়েডাস শব্দটি কোন জাতীয় শব্দ বলো? তোমার নামে করব নেক্সট নেক্সট সাদ। ফেডারেশন, তাই না? এই যে ফেডারেশন মানে কি জানো? এই যে এতক্ষণ ধরে আমরা বলি যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয়, এই যে যুক্তরাষ্ট্রীয় ইংলিশই ফেডারেশন। এই যে ফেডারেশন, ফেডারেশন, হ্যাঁ ঠিক আছে, এটা কোথা থেকে আসছে? এই ফোয়েডাস থেকে আসছে। ফোয়েডাস মানে সন্ধি বা মিলন। ঠিক আছে, তাহলে এটা বলো কোন ধরনের শব্দ? 33। তাহলে এটা কি হবে? ল্যাটিন শব্দ, ল্যাটিন। আমি তোমাদের একটা বলছিলাম, এই তোমাদেরকে আমি ক্লাসে একটা কি বলছিলাম দেখো, যে আমাদের কিছু কিছু শব্দ, হ্যাঁ এই যে ধরো ফোয়েডাস, সিভিস, সিভিটাস, আছে না এরকম? তাই না, এরকম আছে না? এরকম কি বলছিলাম যে তুমি বাসায় নোট করে ফেলবা, বাসায় নোট করে ফেলবা উপরে দেওয়া শব্দ, হ্যাঁ আর কোন ভাষা বা কোন ভাষায় লিখলাম, মানে কোন ভাষা থেকে আসছে, এভাবে করে লিখে ফেলবা। কারণ এগুলো তুমি দেখো যে এখান থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবা, তুমি নোট করে ফেলো। এই ধরো মনে করো নোট খাতা, ঠিক আছে, এরকম করে খাতা নোট করে ফেলো। তুমি দেখো যে এইখান থেকে একটা প্রশ্ন, প্রতিটা বোর্ডে কিন্তু একটা করে প্রশ্ন আসে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। কারণ এখানে তুমি দেখো এতগুলা চারটা থেকে পড়ছো, তুমি নোট করে ফেলাও। তোমাকে আমি যখন শুরু করছি ফার্স্ট পার্ট, তুমি এখন যে সিভি, সিভিটাস, সেদিন ল পড়লাম, এই যে আগামীকাল পরশু দিন আরো পড়াবো, লিবার্টি পড়াবো, মোরালিটি, মোরালিটাস আসছে, আমরা পড়ছি না সেদিন। সো এগুলো একটা কি করো, নোট করে ফেলো। কারণ এখান থেকে প্রশ্ন হয়, একটা 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 প্রশ্ন হয়, হ্যাঁ যে কোন ভাষার দিকে আসছে। এই যে সিভি, সিভিটাস, এটা তো কমন। সো এটা একটু এটা ফেলো, তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, বুঝা গেছে? কইরা আমাকে দেখাবা, কইরা আমাকে দেখাবা। তাহলে কি হলো? ল্যাটিন, এই যে ল্যাটিন। ঠিক আছে, আসো লাস্ট দুইটা প্রশ্ন করলে আমাদের ক্লাস শেষ হবে। উদ্দীপক দিছে আবার আরেকটা, জয়নাব ফয়সাল যে প্রদেশে বসবাস করে সেই প্রাদেশিক সরকারের কোনো সার্বভৌম ক্ষমতা নেই। নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনগণ আছে, সরকার থাকা সত্ত্বেও উক্ত প্রদেশ স্বাধীন সার্বভৌম নেই। ওই প্রদেশের কেন্দ্রীয় সরকার স্বাধীন সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনাব ফয়সাল রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? বলো কি হবে? তার মানে বুঝতেই পারতেছো যে সে একটা রাজ্য বা প্রদেশে বসবাস করে, সেই রাজ্যের কি আছে বা সেই প্রদেশে কি আছে? ভূখণ্ড আছে, সরকার আছে, জনগণ আছে, তারপরেও এটা স্বাধীন সার্বভৌম নাই, কারণ সে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাতে আছে। যেমন আমি ভারত বলি, ভারত কাছে, পশ্চিমবঙ্গ, তোমরা জানো যে মমতার নাম শুনছে, মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। কিন্তু দেখো কেন্দ্রে কে বসে আছে? মোদি। তার মানে পশ্চিমবঙ্গ কি, দেখো সরকার আছে, দেখো সরকার আছে, ভূখণ্ড আছে, জনগণ আছে, তা সত্ত্বেও সে স্বাধীন সার্বভৌম নয় কেন না? কারণ সে তো একটা রাজ্য, সে ভারতের একটা রাজ্য, ভারতের দেশের মধ্যে একটা রাজ্যটা সে অন্তর্ভুক্ত। ওকে, তার মানে কি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এই ধরনের সরকার ব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বন্টিত থাকে। সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টন নীতি, কেন্দ্রীয় সরকার সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। একটু আগে মনে হয় আমরা এটা আলোচনা করছি, আমার মনে এবার বুঝতে পারো 35-এর কি হবে। 35 কি হবে? অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেয়, সংবিধান অনুযায়ী ক্ষমতাটা বন্টন হয়। কেন্দ্রীয় সরকার সার্বভৌম ক্ষমতার অধিকারী, কেন্দ্রেতে সবকিছু আসলে মেইন আসলে ক্ষমতা থাকে। আমরা ভাগ করে দিচ্ছি প্রদেশে যে তোমরা এই কাজ করবা, তারপরে কিন্তু সব ক্ষমতার অধিকারী কিন্তু কে? কেন্দ্রে থাকে। তাহলে কি হবে অ্যান্সারটা? 1
2 3 ক্লিয়ার? তাহলে দেখো সরকার ব্যবস্থা নিয়ে আমি যে কটা প্রশ্ন পড়া দিলাম, যে দেখবা এগুলোর মধ্যে আশা করি তোমাদের, আমি বলছি যে সরকার ব্যবস্থা নিয়ে বলছি, আমি কিন্তু বিভাগ নিয়ে পড়াইনি আজকে, যে কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়। আমি তোমাকে সরকার ব্যবস্থা থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে, গণতন্ত্র, একনায়কতন্ত্র, এক কেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, ধর্মতান্ত্রিক রাষ্ট্র, হ্যাঁ, এগুলোর মধ্যে ঘুরে ফিরে পরীক্ষা কিন্তু প্রশ্নগুলো থাকে। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। বলো আজকে ক্লাসটা ক্লিয়ার কিনা, বলো কেমন লাগলো, একটু আওয়াজ টাওয়াজ দাও যে এরকম ক্লাস তোমরা আরো চাও কিনা, তাহলে আমরা কিন্তু এটা কন্টিনিউ করব ঈদের পরও। এখন তো আমাদের একটা রুটিন দিয়ে দিছি, এবং ঈদের পর কিন্তু আমরা কন্টিনিউ করব কিন্তু ক্লাসগুলো হচ্ছে গিয়ে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, তোমার হচ্ছে গিয়ে পিন কমেন্টে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও এই গ্রুপে, ঠিক আছে? তাহলে কি এখান থেকে কোনো প্রশ্ন আসলে ভুল করবা? সরকার ব্যবস্থা থেকে যদি প্রশ্ন আসে বা এই সরকার কাঠামো থেকে যদি প্রশ্নগুলো আসে, আশা করি তাহলে ভুল হবে না। কারণ দেখবে এই যে এইরকমের মধ্যেই তুমি দেখবা যে সব বোর্ডের মধ্যে প্রশ্ন এরকমের মধ্যে ঘোরাফেরা করে, এর চেয়ে বাইরে কঠিন কোনো কিছু দিবে না। ওকে, তাহলে ইনশাল্লাহ কালকে যাদের প্রাইভেট ব্যাচে ক্লাস আছে, ইতিহাসে ক্লাস কালকে, তারপর দিন পরিণীতি, আমি অবশ্যই পোস্ট করে দিব না, কালকে আমাদের ইতিহাসে ক্লাস হবে, মানে প্রাইভেট গ্রুপের কথা বলতেছি। ওকে, বুঝাই দিব পলিটি, আজকে এখন বুঝাবো না, পলিটি যখন ক্লাসে পড়াবো তখন বুঝাই দিব। আরো চাই? আচ্ছা ঠিক আছে, রেকর্ড করো। আর আমাদের যে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা যে গ্রুপ আছে, সেখানে তোমরা হচ্ছে কি আমাদের দিও যে তোমরা শেয়ার করো, হ্যাঁ, নোট শেয়ার করো। আর তোমাকে যেটা বললাম যে এই নোটটা তোমরা অবশ্যই তোমার চেষ্টা করো, এই যে শব্দের নোটটা, ঠিক আছে? 3টা হইলো, আমি তো শব্দের নোটটা, হ্যাঁ, শব্দ আর কোন ভাষা থেকে আসছে, হ্যাঁ, ভাষা, ল্যাটিন নাকি স্প্যানিশ নাকি গ্রিক, হ্যাঁ, এভাবে করে হচ্ছে কি করে ফেলো, তোমার জন্য সুবিধা হবে পরবর্তীতে প্রশ্ন এগুলো আসে। এই যে আইন, হ্যাঁ, তুমি লিখলে আইন লেখো, এটা কোন ভাষা থেকে আসছে? ফার্সি। এই যে সিভিটাস বা অর্থ সহ লেখলা, সিভিস অর্থ কি, সিভিটাস অর্থ কি, এটা কোথা থেকে আসছে, এগুলো একটু করে ফেলো। কারণ এগুলো থেকে প্রশ্ন পরীক্ষার মধ্যে ঘুরে ফিরে তুমি দেখবা, তুমি এই যে একটা নোট করবা, তুমি দেখবা যে এই নোটটা তুমি তোমার প্রত্যেকটা, তুমি যখন পরীক্ষা দিতে যাবা তোমার এটা কাজে লাগবে। একটা প্রশ্ন দুটা প্রশ্ন এখানে তুমি কমন পাবা। সো তুমি নোটটা করে ফেলো, যখন যেটা পাবা সেটা লিখে ফেলবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে যে না আমি তো পড়ছি, আমি নোটটা করে ফেলি। তখন তুমি যখন সব হয়ে যাবে, ফার্স্ট পার্ট যখন পড়া হয়ে যাবে, তখন দেখবা সুন্দর হয়ে যাবে তোমার নোটটা, যে না এই যে এই শব্দগুলো আমি পাইছি আমাদের ফার্স্ট পার্ট পড়ার সময়। ওকে, ইনশাল্লাহ তাহলে আবারও আসবো। এই আমাদের এই 1 থেকে 8-এর মধ্যে আমার সাথে আরেকটা ক্লাস আছে হিস্ট্রিতে, হ্যাঁ। সো ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের সাথে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা। দিয়ে দিব আমরা ক্লাসের পিডিএফটা এখানে দিয়ে দিব।